আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, হোম হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুফতুল আলম আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের বিষয়টি হলো পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার অথবা ডিওডেনাম আলসার। তো বন্ধুরা, আজকে জানাবো এই আলসার আসলে কি, এটা কেন হয়, এটার রোগ লক্ষণ কী কী, আর এটা থেকে পরিত্রাণের জন্য কার্যকর কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, যারা বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন। পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার হলো পাকস্থলীর আস্তরণে হওয়া এক ধরনের ঘা বা ক্ষত। এই ধরনের আলসার পাকস্থলী ছাড়াও পরিপাকতন্ত্রের অন্যান্য জায়গায়ও হতে পারে। যেমন পাকস্থলীর প্রথম অংশ শুরু হওয়া অংশতে এমন ঘা হয় যাকে বলা হয় ডিওডেনাম আলসার। ডিওডেনাম আলসার ও পাকস্থলীর আলসার এই দুই ধরনের আলসারকে অনেক সময় পেপটিক আলসারও বলা হয়। এখানে মূলত গ্যাস্ট্রিক আলসার ও পেটের আলসার নিয়ে কথা বললেও তথ্যগুলো ডিওডেনাম আলসারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এবার একটু জানি এই পেটের আলসার হলে কি কি লক্ষণ দেখা যায়। পাকস্থলীর আলসারের সবথেকে কমন লক্ষণ হলো বিশেষ এক ধরনের ব্যথা। পেটের আলসারে পেটের মাঝ বরাবর জ্বালা পোড়া করতে থাকে বা সারাক্ষণ ভোঁতা এক ধরনের ব্যথা অনুভব হতে থাকে। তবে সবার ক্ষেত্রে যে ব্যথা থাকে তা নয়, কারো কারো ক্ষেত্রে অন্যান্য লক্ষণও থাকতে পারে, যেমন বদহজম, বুক জ্বালা পোড়া করা, বমি বমি ভাব হওয়া ইত্যাদি। এই সকল লক্ষণ হতে পারে। আমরা অনেকেই বুঝতে পারি না যে কখন আমরা ডাক্তারের পরামর্শ নিব অথবা কী ধরনের লক্ষণ প্রকাশ পেলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। সেই লক্ষণগুলো এখন একটু বলবো। রক্তবমি হলে বমির সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যেতে পারে অথবা খয়েরি রঙের চাকা চাকা বা দানা দানা রক্ত মিশ্রিতও থাকতে পারে। কালো, আঠালো ও আলকাত্রার মতো পায়খানা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হতে পারে। পেটে হঠাৎ করে তীব্র ও তীক্ষ্ণ ব্যথা হলে, যা ক্রমশ সময়ের সাথে বাড়তে থাকে, এমনটা হলে ডাক্তারের কাছে যেতে হবে। এসব লক্ষণ শরীরের আভ্যন্তরীণ বা ইন্টারনাল ব্লিডিংয়ের মতো কোনো মারাত্মক জটিলতার কারণে দেখা দিতে পারে। তাই দেরি না করে দ্রুতভাবেই চিকিৎসা শুরু করা প্রয়োজন। এবার বলি এই পেটের আলসার কেন হয় বা কি কি কারণে হয়। পাকস্থলীর আস্তরণকে পেটের ভিতরে তৈরি হওয়া অ্যাসিডের সংস্পর্শে থেকে রক্ষা করার জন্য এদের মাঝে একটি প্রলেপ থাকে। প্রলেপটি মূলত মিউকাস নামক সেলেস্টার মতো একটি পদার্থ দিয়ে তৈরি একটি স্তর। কোনো কারণে এই স্তরটি ক্ষতিগ্রস্ত হলে অ্যাসিড সরাসরি পাকস্থলীর আস্তরণের সংস্পর্শে এসে একে ক্ষতিগ্রস্ত করে। এভাবেই মূলত পেটের আলসার তৈরি হয়। প্রলেপটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণের মধ্যে রয়েছে হেলিকাব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন বা এসিক্লোফেনাক বা অ্যাসপিরিনের মতো নন অ্যাস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস NSAIDs গ্রুপের ঔষধ বহুদিন ধরে বা উচ্চ ডোজে সেবন করা। প্রশ্ন আসতেই পারে, এই পেটের আলসার কাদের হয়? পেটের আলসার বেশ কমন একটি রোগ, যা শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষেরই এটা হতে পারে। সাধারণত 60 বছর বা তদূর্ধ্ব বয়সের ক্ষেত্রে এ রোগটি বেশি দেখা যায়। নারীদের চেয়ে পুরুষরা সাধারণত পাকস্থলী আলসারে বেশি আক্রান্ত হয়। একটি কথা মনে রাখতে হবে, পাকস্থলী আলসারের ব্যথা খাবার খাওয়ার পরে বৃদ্ধি পায়, আর ডিওডেনাম আলসারের ব্যথা খাবার খাওয়ার আগে বৃদ্ধি পায়। অর্থাৎ খাবার খেলেই ডিওডেনাম আলসারের ব্যথায় শান্তি পায়। এই পার্থক্যটা আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা এবার জানবো এই পাকস্থলী আলসার থেকে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে আমরা পরিত্রাণ পেতে পারি। আমি মেন ওষুধগুলোর মধ্যেই আলোচনা করব। প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হলো কার্বোভেজ। গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাম আলসারের ক্ষেত্রে কার্বোভেজ ঔষধটি একটি মহামূল্যবান ঔষধ। শুধু মনে রাখতে হবে কি কি লক্ষণে আমরা এই কার্বোভেজ ঔষধটি প্রয়োগ করতে পারি। যদি দেখা যায় আগে কোনো রোগে ভোগার পর রোগী তার পূর্বে সেই স্বাস্থ্যের অবস্থানে আর ফিরে যাচ্ছে না বা অনেক দেরি হচ্ছে, তখন আমরা কার্বোভেজের কথা মনে করতে পারি। তাছাড়া কার্বোভেজ রোগীর পেট সবসময় বায়ুতে পূর্ণ থাকে এবং ঢেকুর উঠলে এবং মলদ্বার দিয়ে একটু বায়ু নিঃসরণ হলে রোগী আরাম বোধ করে। আর এর সাথে যদি দেখা যায় যে দুধ খেলে রোগীর সহ্য হয় না আর মিষ্টি ও পাতে লবণ খেতে বেশ পছন্দ করে, অলস প্রকৃতির, এর কাজকর্ম ভালো লাগে না, আর অস্থিরতা বোধ ও মৃত্যু ভয় থাকে, এরকমটি যদি আমরা কোনো রোগীর মাঝে লক্ষণ পাই, তবে আমরা সেখানে কার্বোভেজ প্রয়োগ করতে পারি। এবার যে ওষুধটি নিয়ে বলবো সেটা হলো লাইকোপোডিয়াম। পেটের ভিতরে যে কোনো আলসারে লাইকোপোডিয়াম দারুণ কাজ করে। যদি দেখা যায় পেটে আলসারের পাশাপাশি রোগী গ্যাসের সমস্যায় ভোগে, সেই সাথে কোষ্ঠকাঠিন্যতা যদি থাকে, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম গরম খেতে ভালোবাসে, একটু কৃপণ স্বভাবের আর যদি জেদি স্বভাবের হয়, আর পেটের সকল সমস্যা বা অন্যান্য সমস্যাও যদি বিকেল 4টার থেকে রাত 8টা-9টার ভিতরে বৃদ্ধি পায়, তবে আমরা অনায়াসেই লাইকোপোডিয়াম ওষুধটি নির্বাচন করতে পারি বা প্রয়োগ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবাম। গ্যাস্ট্রিক বা ডিওডেনাম আলসারের পাশাপাশি রোগীর মাঝে যদি এই লক্ষণগুলো পাওয়া যায় যে রোগী অস্থির প্রকৃতির, যে কোনো বিষয়ে একটু খুঁতখুঁতে স্বভাবের আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ পছন্দ করে,
সেই সাথে ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখতে পছন্দ করে। পানি পিপাসা বেশি, তবে অল্প অল্প করে পানি পান করে। দুর্বলতাও অনেক দেখা যায়। আর সকল রোগ যন্ত্রণা বা সকল উপসর্গ রাত 12টার পর বা দিন 12টার পর লক্ষ্য করা যায়। এই লক্ষণগুলোর পাশাপাশি যদি আলসার হয়ে থাকে তবে আর্সেনিক অ্যালবাম প্রয়োগে রোগীকে আরোগ্য দান করবে। এবার যে গুরুত্বপূর্ণ ওষুধটির কথা বলবো সেটা হলো হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ঔষধ। ডিওডেনাম বা পেপটিক আলসার এমনকি আন্ত্রিক ক্যান্সারের মতো রোগেও এই হাইড্রাস্টিস ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। শুধু হাইড্রাস্টিসের লক্ষণগুলি একটু মিলিয়ে নিতে হবে। হাইড্রাস্টিসের লক্ষণ হলো খাবার খেতে ইচ্ছে হয়, ক্ষুধাও আছে, কিন্তু সকল খাবারেই অরুচি। যদি জোর করে কিছু খায় তখন পেটের মধ্যে জ্বালা করতে থাকে ও পেট ফুলে ওঠে। তারপর হাইড্রাস্টিসের রোগীদের তৃষ্ণাহীনতা দেখা যায়, অর্থাৎ পানি পিপাসা খুব একটা লাগেই না। কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্যতায় রোগী দারুণ কষ্ট পেতে থাকে। পেটে খুব গ্যাস অম্বল হয়ে পড়ে, পেটের মধ্যে শূন্যতা বোধও মনে হয়, তবে পানি ও দুধ একটু সহ্য করতে পারে। এরকম লক্ষণ যদি পায় তবে সেখানে হাইড্রাস্টিস ওষুধকে সবার আগে মনে করতে হবে। আলসারের এবার যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফসফরাস। গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাম আলসারে ফসফরাস ওষুধটি খুবই ভালো ফলাফল আনে। ফসফরাস প্রয়োগের ক্ষেত্রে ফসফরাসের লক্ষণ হলো রোগী দেখতে বেশ চিকন চাকান, লম্বা, ফর্সা, সুন্দর চেহারা হয়ে থাকে। খাবার দাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিসগুলো এরা খুব পছন্দ করে। আর এদের মধ্যে সহজেই ঠান্ডা সর্দি লাগার প্রবণতা থাকে, অর্থাৎ একটুতেই ঠান্ডা সর্দি লেগে যায়। আকাশে বিদ্যুৎ চমকালে বা বজ্রপাতের শব্দে এরা খুবই ভয় পায়। আলসারের জন্য রোগীর অস্থিরতা খুবই বেশি আর পেটে জ্বালা পোড়া থাকে। এই ফসফরাসের রোগীরা খুবই বুদ্ধিসম্পন্ন প্রকৃতির হয়। এরকম লক্ষণ যদি কোনো রোগীর মাঝে পাওয়া যায় তবে আমরা ফসফরাস ওষুধটি সবার প্রথমেই প্রয়োগ করতে পারি। আলসারের জন্য আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো হেমামেলিস। পেটের আলসারে যদি দেখা যায় যে পেটে খুব ব্যথা আছে এবং মলদ্বার দিয়ে একটু কালো বর্ণের রক্ত যাচ্ছে, তাহলে হেমামেলিস প্রয়োগ করতে পারি। আশা করা যায় এতে ভালো ফলাফল আনবে। আলসারের জন্য আরও একটি ভালো ওষুধ আছে, সেটা হলো মিলিফোলিয়াম। যদি দেখা যায় যে মলদ্বার দিয়ে তাজা রক্ত যাচ্ছে কিন্তু কোনো ব্যথা বেদনা নাই, তাহলে মিলিফোলিয়াম ওষুধটি প্রয়োগ করতে পারি। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি কিন্তু এখানে অনেকগুলো ওষুধ নিয়ে আলোচনা করেছি। এই ওষুধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন। একাধিক মেডিসিন একসাথে সেবন করা অনুচিত। আর যদি সেবন করতে হয় সেটা আপনার চিকিৎসক আপনাকে দেবেন। আর সেই ওষুধটি কত শক্তি নেবেন আর কি মাত্রায় প্রয়োগ করবেন সেটা কিন্তু আমি বলিনি। এটা না বলার পিছনেও কারণ রয়েছে। না বলার কারণ হলো অধিকাংশ রোগীই ওষুধের ভুল প্রয়োগ করে ফেলে। আর দ্বিতীয় যে কারণটি সেটা হলো এই ভুল প্রয়োগের ফলে এই রোগ জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছে যায়। ফলে ওই সমস্যাটা বা রোগটা সহজে আরোগ্য না হয়ে আরও কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। তাই একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঔষধের শক্তি ও মাত্রা আপনাকে জেনে নিতে হবে। সহযোগিতার জন্য আমার কাছেও আপনারা ফোন করতে পারেন। স্ক্রিনের নিচে বা ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে আমার চেম্বারেও চলে আসতে পারেন। আমার চেম্বারের ঠিকানাও স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি কিছু জানানোর থাকে বা কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসার থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।